কেন মানুষ অপেক্ষা করবে কিংবা এখনই বাড়ি কিনলে কিভাবে তারা লাভবান হতে পারবে? কারণ ইন্টারেস্ট রেটের বিষয়ে অনেকেই বলেন যে সামনে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দায়িত্ব নেয়ার পরে ইন্টারেস্ট রেটটা কমে আসবে। রাইট নাও আমরা জানি যে নতুন প্রশাসন আসতেছে আমাদের আমেরিকান গভর্নমেন্ট। সেখানে আমরা সবাই এক্সপেক্ট করতেছি নেক্সট ইয়ারে ইন্টারেস্ট রেট কমতে পারে। ইন্টারেস্ট রেট যদিও একটু রিসেন্ট মাসের সাথে আপনি কম্পেয়ার করেন তখন দেখবেন যে একটু বেড়ে গেছে আবার, বাট স্টিল আমি মনে করি লাস্ট ইয়ারের যে ইন্টারেস্ট রেট ছিল তার চেয়ে কম। আপনি দেখে শুনে বাড়ি কিনতে পারবেন এবং সেলাররাও দেখা যাচ্ছে যে মার্কেটে ওভার স্টে করতেছে। আগে যেরকম উইথিন 7 ডেজ এর ভিতরে বাড়িটা সেল হয়ে যেত, এখন দেখা যাচ্ছে যে মোর দ্যান 7 ডেজ, মোর দ্যান মান্থ এবং ওভার স্টে করে। বাড়ি এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন? আপনি একটু আপনার বিশ্লেষণটা শুনবো। কেন মানুষ অপেক্ষা করবে কিংবা এখনই বাড়ি কিনলে কিভাবে তারা লাভবান হতে পারবে? কারণ ইন্টারেস্ট রেটের বিষয়ে অনেকেই বলেন যে সামনে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা দায়িত্ব নেয়ার পরে ইন্টারেস্ট রেটটা কমে আসবে। গত 1 বছর ধরে সেটি শোনা যাচ্ছে ইন্টারেস্ট রেট কমে আসবে, কিছুটা কমেছে কিন্তু কাঙ্ক্ষিত কমানো এখনো হয়নি। আপনি এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনবো। ধন্যবাদ। টিভিএন সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আপনার প্রশ্নের জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তো প্রথমত আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আমরা বাড়ি কেনার জন্য এখন আমরা কি অপেক্ষা করব নাকি এখনই বাড়ি কেনার সঠিক সময়। তো প্রথমত এটা দুইটা ভাগে আমি ভাগ করব। নাম্বার ওয়ান হচ্ছে যে এজ এ বায়ার হিসেবে আপনি কতটুকু প্রস্তুত আছেন। যেমন ধরেন আপনার ফাইন্যান্সিয়ালি আপনার ডাউন পেমেন্ট রেডি কিনা, আপনার সেভিং কতটুকু আছে, আপনার জবের স্থায়িত্ব কিরকম, আপনার ইন ফিউচার আপনি বাড়ি কেনার পরে মর্টগেজটা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কিনা, ইমার্জেন্সি আপনার যে ব্যাকআপ ইমার্জেন্সি আপনার ফান্ড আছে কিনা। এই সবগুলো যদি রেডি থাকে ডেফিনেটলি আপনি যে কোনো সময় বাড়ি কিনতে পারেন। বাট কিছু সময় আছে যেই সময়তে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন বাড়ি কেনার জন্য। রাইট নাও আমরা জানি যে নতুন প্রশাসন আসতেছে আমাদের আমেরিকান গভর্নমেন্ট। সেখানে আমরা সবাই এক্সপেক্ট করতেছি নেক্সট ইয়ারে ইন্টারেস্ট রেট কমতে পারে, এটাই আমরা সবাই এক্সপেক্ট করতেছি। তো ওই সিচুয়েশনে যে জিনিসটা হবে, কিছু কিছু বায়ার তারা কিন্তু এখন কারেন্টলি তারা এত অপেক্ষা করতেছে যারা ইন্টারেস্ট রেট কমার জন্য, তারা কিন্তু এখন মার্কেটে নাই। বাট এট দিস টাইম ইন্টারেস্ট রেট যদিও একটু রিসেন্ট মাসের সাথে আপনি কম্পেয়ার করেন তখন দেখবেন যে একটু বেড়ে গেছে আবার, বাট স্টিল আমি মনে করি লাস্ট ইয়ারের যে ইন্টারেস্ট রেট ছিল তার চেয়ে কম। এখন আপনি এই সময় ইনভেন্টরি রাইজিং, সো আপনার লেস বায়ার থাকার কারণে আপনার এখানে একটা ব্যালেন্স মার্কেট হচ্ছে। যেমন ধরেন আপনার বায়ার এবং সেলার। তো আমরা যে জিনিসটা আমরা কম্পেয়ার করি সেটা হলো যে ইনভেন্টরি যদি মোর দেন 6 মান্থের উপরে থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে মনে করি যে বায়ার মার্কেট। বায়ার মার্কেট মিনস সেই ক্ষেত্রে সেলার অনেক সেলার মার্কেটে থাকে, বায়ার কম থাকে, বায়ারদের অপরচুনিটি বেশি থাকে, আপনি আপনার চয়েস মতো বাড়ি কেনার সুযোগ থাকে। আর যখন ইনভেন্টরি লেস থাকে, এখন এজ অফ নাও আমি মনে করি লাইক আমাদের হয়তো অ্যারাউন্ড আমি লাইক 4% হয়তো বা এরকম। সো এটা আমি মনে করি একটা ব্যালেন্স মার্কেট, যার কারণে এখন লেস বায়ার ইন দ্য মার্কেট বাট ইনভেন্টরি বেশি। তো সেক্ষেত্রে আপনি বেনিফিট গুলো যেটা আপনার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আপনি আপনি দেখে শুনে বাড়ি কিনতে পারবেন এবং সেলাররাও দেখা যাচ্ছে যে মার্কেটে ওভার স্টে করতেছে। আগে যেরকম উইথিন 7 ডেজ এর ভিতরে বাড়িটা সেল হয়ে যেত, এখন দেখা যাচ্ছে যে মোর দ্যান 7 ডেজ, মোর দ্যান মান্থ এবং ওভার স্টে করে, যার কারণে অনেক সময় প্রাইস রিজেকশন হচ্ছে। তো এই সুযোগটা আপনি এজ এ বায়ার হিসাবে আপনি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার যদি ডাউন পেমেন্ট শর্টেজ থাকে সেক্ষেত্রে আপনি সেলার কনসেশন নিতে পারবেন। কিন্তু যখন কম্পিটিশন মার্কেট থাকবে তখন সেক্ষেত্রে আপনার সেই সুযোগটা থাকবে না। যেমন ধরেন একটা
প্রপার্টিতে আপনি অফার দিচ্ছেন, এট দ্য সেম টাইম যদি 5 জন বায়ার থাকে সেক্ষেত্রে আপনার লেস কম্পিটিশন থাকে। কিন্তু যখন মোর কাস্টমার মার্কেটে থাকবে তখন হবে কি আপনার আপনার এই টার্ম কন্ডিশন গুলো সেলাররা নিবে না, তখন আপনার সেই সুযোগটা থাকবে না। আর এখন আপনি ধরেন হয়তোবা আপনি ধারণা করতেছেন নেক্সট ইয়ারে 1% লেস হবে, একটা আমি জাস্ট মেবি লেস, মেবি দ্যাট, মেবি নট। সো 1% ইন্টারেস্ট রেট কমার পরে আপনি কতটুকু সেভ করবেন? আপনি আপনি মার্চ এপ্রিল অথবা আপনি জুন জুলাইতে আপনি বাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ওয়েট করতেছেন ইন্টারেস্ট রেট কমবে। তো সেক্ষেত্রে আপনি হয়তোবা 1% এর কারণে আপনি $300,000 একটা প্রপার্টিতে অথবা 200 ম্যাক্সিমাম অথবা $250 আপনি মান্থলি পেমেন্ট আপনি সেভ করবেন। তা আপনি এখন থেকে 6 মাস পরে আপনি যদি কাউন্ট করেন তাহলে আপনি কতটুকু সেভ করতেছেন? 6 মাস পরে আপনি যদি $200 লেস পেমেন্ট হয় যদি, তাহলে লাইক 6 মাস পরে আপনার এখানে অনলি $1,200 ডিফারেন্স থাকবে। বাট এখন থেকে আপনি যদি 6 মাস পরে বাড়ি কিনেন তখন সেক্ষেত্রে হবে কি, যে বাড়িটা এখন $300,000 সেটা আপনাকে 325 অথবা 330, so you are paying like $30,000 extra and saving only like $1,200. So I think if you are ready to buy financially, if you are ready, আপনি এখনই আপনার বাড়ি কেনার সময় আপনি আপনার পছন্দের মতো আপনি দেখে শুনে বাড়ি কিনতে পারেন। বাট যখন ইন্টারেস্ট রেট কমবে তখন দেখা যাবে যে আপনার মোর বায়ার্স ইন দ্য মার্কেট, তখন আপনাকে অনেক কম্পিটিশন ফেস করতে হবে। ইভেন আপনার অফার অ্যাকসেপ্ট করার জন্য আপনার দেখা যাবে যে অনেকগুলো বাড়িতে অফার দিতে হতে পারে। সো আই থিংক অর্থাৎ আপনি পরামর্শ দিচ্ছেন যে যদি আপনার প্রস্তুতি থাকে, একজন বায়ারের প্রস্তুতি থাকে, তিনি বাড়ি কেনার জন্য নিজে এখন প্রস্তুত, তাহলে আজকে কিনুন, আপনারা অপেক্ষা করবেন না। এবং বেশিরভাগ রিয়েলটররাই আমাদের এই অনুষ্ঠানে সেই কথাটি বলে থাকেন যে বাড়ি কেনার জন্য অপেক্ষা করবেন না। কিন্তু একজন দর্শক তিনি যদি, আপনি যেমন বিশ্লেষণ করে একটা টাকার অঙ্ক হিসাব বুঝিয়ে দিয়েছেন, ঠিক তেমনি একজন দর্শক কিংবা যিনি বাড়ি কিনতে চান তার বোঝার জন্য আপনার কাছে জানতে চাই যে কোন কোন বিষয়গুলো আসলে হাউজিং মার্কেটকে ইফেক্ট ফেলে, অর্থাৎ হাউজিং মার্কেটকে প্রভাবিত করে কোন কোন বিষয়গুলো? সেটা আমি মনে করি হাউজিং মার্কেটটাকে কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করে। বাট আমার কাছে মেজর যে বিষয়গুলো থাকে সেটা হলো ইকোনমি, মর্টগেজ রেট এবং ইনভেন্টরি। এখন ধরেন আপনার মর্টগেজ রেট যদি বেড়ে যায় তো ডেফিনেটলি সেটা মার্কেটের উপর এফেক্ট করবে, তখন আপনার বাইং ক্যাপাসিটিটা কমে যাবে, তখন আপনার লেস বায়ার ইন দ্য মার্কেটে থাকবে। অন দ্য আদার হ্যান্ড আপনার যদি ইনভেন্টরি যদি শর্ট থাকে, ডিমান্ড এন্ড সাপ্লাই, লাইক অ্যাজ রিসেন্টলি জেলো যে তাদের একটা অ্যানালাইসিস, একটা রিপোর্ট, সেটাতে আমি যা দেখতে পেলাম যে আপনার 4.6 million house and short in the market. So সেই ক্ষেত্রে সো এই বিষয়গুলো আপনি যখন ডিমান্ড যখন বেশি হবে কিন্তু ইনভেন্টরি যদি লেস থাকে, অলওয়েজ আপনার প্রাইসটা আপ হবে। আবার যখন ইনভেন্টরি একটু কমে যায়, বেড়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আপনার প্রাইসটা তখন আবার একটু কমে যাবে। সেক্ষেত্রে আপনি আবারও আগের জায়গায় আমরা ফিরে আসছি যে যদি প্রস্তুতি থাকে তাহলে আসলে ইন্টারেস্ট রেটের জন্য অপেক্ষা না করে এখনই আপনি বাড়ি কিনে ফেলেন, কারণ তখন আপনাকে ইন্টারেস্ট রেট কমে গেলে অনেক বেশি কম্পিটিশনে পড়তে হবে, এবং বেশি কম্পিটিশন মানেই কিন্তু বাড়ির দামটা বেড়ে যাওয়া। আবার এরপর আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো যে বাড়ি কেনার জন্য, বিশেষ করে যারা বাফেলোর কথাই যদি আমরা স্পেসিফিকলি বলি, বাড়ি কেনার সময় কোন কোন বিষয়গুলো দেখে তারপর আসলে বাড়িটা কেনা উচিত? বাড়ি কেনার ক্ষেত্রে আপনার দুইটা বিষয়, একটা হলো আপনার ফাইন্যান্সিয়াল বিষয়, আর একটা বিষয় হলো যে প্রপার্টিটা আপনি কিনতেছেন, প্রপার্টি কন্ডিশন। এখন আপনি ফাইন্যান্সিয়াল যে বিষয়টা আমি আবারও আপনাকে বলতেছি, সেটা হলো যে আপনি আপনার মান্থলি যে পেমেন্টটা আসবে সেটার জন্য আপনি কতটুকু প্রস্তুত। আপনার ইভেন আপনার যে হয়তোবা দেখা যাচ্ছে যে বাড়ি কেনার পরে আপনার মেজর মেইনটেনেন্স কস্ট থাকতে পারে, যেমন ধরেন রুফ। একটা বাড়িতে আপনি যদি রুফ করতে যান
ডিপেন্ড করে সাইজ অনুযায়ী, সেটা হতে পারে 15 to 20,000, কোনো কোনো ক্ষেত্রে বেশি হতে পারে। তো বাড়ি কেনার আগেই আপনার এই বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হবে যে আমি বাড়ি কেনার পরে আমার ইমার্জেন্সি মেনটেন্যান্স ফি, আমার ব্যাকআপ, হয়তো আপনার জব আপনি লুজ করলেন, তাহলে আপনি কি মর্টগেজ পেমেন্ট দিতে পারবেন কিনা, আপনার কোনো ব্যাকআপ আছে কিনা, আপনার সেভিং অ্যাকাউন্ট আছে কিনা। এখন প্রপার্টি ক্ষেত্রে যে বিষয়গুলো, প্রপার্টি আপনি যদি প্রাইমারি রেসিডেন্সি কিনেন, ডেফিনেটলি আপনি যে প্রপার্টি কিনতেছেন, আপনি নেবারহুড যাচাই করবেন, স্কুল ডিস্ট্রিক্ট দেখবেন, ইভেন আপনার চিন্তা করতে হবে যে এই প্রপার্টি আপনি কেনার পরে আপনার মেজর কোনো এক্সপেন্স আছে কিনা, আপনার ডিমান্ডটাকে আপনি কি চাচ্ছেন, আপনি কি কমার্শিয়াল লোকেশন চাচ্ছেন, নাকি আপনি লাইক রেসিডেন্সিয়াল কোয়াইট নেবারহুড চাচ্ছেন। আপনার আপনার পছন্দ যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা ফলো করে আপনি প্রপার্টি খুঁজবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার যেহেতু আপনি যদি আপনি থাকেন, আপনাকে চিন্তা করতে হবে যে ওই নেবারহুডের ক্রাইম রিপোর্টটা কিরকম। যদিও অ্যাজ এ রিয়েল এস্টেট এজেন্ট আমরা আপনাকে আমাদের একটু লিমিটেশন থাকে, আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন আমরা লিগ্যাল ম্যাটার আমরা বলতে পারবো না, বাট আপনি এজ এ বায়ার হিসেবে আপনি নিজেই নিজে ইনফরমেশন গুলো ভেরি ইজিলি আপনি সার্চ করতে পারেন। বাট আমরা আপনাকে যেটা দিতে পারবো, আপনি যদি আমাদের কোনো কোশ্চেন করেন, আমরা সেই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো যেটা আপনি কোন সোর্স থেকে পাবেন। লেটস সে আপনি হয়তো আমাকে এখন জিজ্ঞেস করতেছেন যে ওই আপনার এই এলাকায় স্কুল ডিস্ট্রিক্টের রেটিং কেমন, আমি কিন্তু সরাসরি সেটা বলতে পারবো না। সেটা আমরা ভায়োলেটিং আমাদের রুলস রেগুলেশনের মধ্যে পড়ে। তো আমরা হয়তো বলতে পারি যে আপনি ওই ওয়েবসাইটে গেলে আপনি এই স্কুলটা আপনার কোন রেটিং পড়ে, সেটা ইজিলি আপনার এনি ইনফরমেশন আপনার দরকার হলে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। আই মিন লাইক আমরা সোর্স অফ ইনফরমেশন, আমরা আপনাকে সোর্সটা দিতে পারবো যে কোনো জিনিস। আপনি যদি জব চান, জবের ইনফরমেশন আমরা দিতে পারবো। ওই এলাকাতে আপনি কি কি জব নিতে পারেন, আপনার বাচ্চাকে কোন স্কুলে নেবেন, কোন হসপিটালে নেবেন, আই মিন লাইক আপনি রিলোকেট হওয়ার জন্য যত ধরনের ইনফরমেশন আপনার দরকার এজ এ রিয়েল এস্টেট এজেন্ট, আমরা সেই ধরনের সেই সব ইনফরমেশন দেওয়ার মতো আমাদের সেই অ্যাবিলিটি আছে। সেক্ষেত্রে বাফেলো রিয়েল এস্টেট মার্কেটের কি অবস্থা এখন? কারণ অনেকেই তো প্যান্ডেমিকের পরপর আমরা দেখেছি বাফেলোতে নিউ ইয়র্ক থেকে মুভ করেছেন, সিটি থেকে। তা এইখানকার এখন বাড়ির দাম কেমন, কি ধরনের অবস্থা এখন? আসলে বাড়ি কেনার জন্য বাফেলো এখন কতটা উপযুক্ত? সুন্দর কোশ্চেন। আসলে বাফেলো সম্পর্কে এখনো অনেকের ধারণা আগের জায়গায় আছে। অনেকে মনে করে যে 10,000 20,000 এরকম একটা প্রাইসে হয়তো বা আপনি বাড়ি পেতে পারেন। আমি মাঝে মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকে কমেন্ট করে আমি $50,000 একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি আমাকে একটু আমাকে কেউ রিকমেন্ড করতে পারেন কিনা। আসলে দ্যাটস নট দ্য রিয়ালিটি। এখন এখানে গত প্যান্ডামিকের পরে লাস্ট 2-3 ইয়ার্সে অনেক চেঞ্জ হয়ে গেছে স্ট্রাকচারালি। আপনি যদি বলেন এখানে লাইক টোটাল নেবারহুড, যে কোনো নেবারহুডে আপনি 3 বছর আগে যদি যায় থাকেন, এখন দেখেন রোড, স্কুল, আপনার ফ্যাসিলিটি, আপনার কমিউনিটি ইজ হিউজ গ্যাপ, এখন হিউজ ডেভেলপ হয়ে গেছে। তো প্রাইসের ক্ষেত্রে আমি যেটা বলি, এখনো প্রাইস আপনার ক্ষমতার ভিতরেই আছে। আপনি যদি একটা সিঙ্গেল ফ্যামিলি নিতে চান, শুধু বাফেলোর ভিতরে যদি আমি বলি, সেখানে আপনি লাইক 150,000 আপনি একটা রিজনেবল বাসা পাইতে পারেন। সেক্ষেত্রে আপনি 2 ফ্যামিলি যদি কেনেন, আমি মনে করি 200-250 ভিতরে স্টিল পসিবল। বাট যদিও প্রাইস রেঞ্জ ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্স অন সাইজ, লোকেশন, প্রপার্টি কন্ডিশন, এর অনেক প্রাইসও আরো কিছু বেশি দামও আপনি পাবেন। আপনি আপনার ডিমান্ড এবং ক্ষমতার ভিতরে আপনি বাড়ি পেতে পারেন। আর বাফেলো যেটা আমি বলবো, বাফেলো ইজ one of the hardest market in the country. So এখানে opportunity is a growing city. So এখানে আসার জন্য অনেকেরই এখন আগ্রহ হচ্ছে, বিকজ আমি যেখান থেকে আপনি আসেন না কেন, আপনি যে কমিউনিটিতে আসেন থাকেন না কেন, বাফেলো ইজ এ ফ্রেন্ডলি, ইজ এ কোয়াইট সিটি, এবং এখানে আপনার স্ট্রং জব মার্কেট। আপনি জবের যে মার্কেটের কথা যদি বলি, সেখানে আপনি রিটেল শপ, হেলথ কেয়ার, I mean, industrial, manufacturing, tech, অনেক অনেক বড় কোম্পানি এখানে ইনভেস্ট করার জন্য আসতেছে, বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হচ্ছে। সো আমি মনে করি এই বাফেলো স্টিল অ্যাট্রাক্টিং is too much attention for anybody in the country they are coming to Buffalo.
মোহাম্মদ হাসান, একটা প্রশ্ন আপনাকে করতে হয়, সেটা হলো সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাফেলোতে যারা যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির পরিবারগুলো, বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন, বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। যখন কেউ একজন বাড়ি কেনেন তখন সেখানকার জব মার্কেটের পাশাপাশি তিনি সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরও কিন্তু নজর রাখেন। এখনকার আসলে বাফেলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আম, আপনি যে রিসেন্ট কয়েকটা ইনসিডেন্টের কথা বলছেন, সেটা আসলে আমরা সবাই অবগত, এবং আমি সেই পরিবারের প্রতি, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এটা আসলে দুঃখজনক। তবে এটা আমরা যেখানেই থাকি না কেন, সেখানে সব জায়গায় আমরা আমাদের স্বাভাবিক জীবন আমরা আমরা চেষ্টা করি, যারা আমরা আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপনের করার মতো অধিকার রাখি। কিন্তু যে কোনো জায়গায় আপনার দেখা যাচ্ছে কিছু খারাপ প্রকৃতির লোক থাকে। তো বাফেলোকে আমরা ওইভাবে হাইলাইট না করে আমি ব্যক্তিগতভাবে আমি লাস্ট যে 3টা ইনসিডেন্ট হলো, যে 3 ভাই মারা গেল, আমি মোটামুটি খবর যতটুকু আমার নলেজে আছে, আমি হয়তো এখন লাইভ প্রোগ্রামে সেটা ডিসক্লোজ করতে চাচ্ছি না, সেটা দুইটাই যে 2টা ঘটনা ঘটলো, দুইটাই আসলে তাদের ব্যক্তিগত লাইক তাদের নিজস্ব ইন্টারনাল ব্যক্তিগত প্রবলেমের কারণে তারা ভিকটিম হয়ে গেছে। এখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এর মানে এই নয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে খুবই খারাপ। এখানে বাফেলো পুলিশ ডিপার্টমেন্ট আর ভেরি ফ্রেন্ডলি, এবং ক্রাইম রেটের কথা যদি বলেন, আমি নিজেও নিউ ইয়র্ক সিটিতে ছিলাম। নিউ ইয়র্ক সিটিতে আপনার প্রতিদিনই কোনো না কোনো জায়গায় ছিনতাই হচ্ছে, কোনো জায়গায় আপনার লাইক গাড়ি পার্কিং নিয়েও দেখা যাচ্ছে যে একজনের সাথে একজনের মারামারি হচ্ছে, যেটা আমি নিজেই দেখতাম। কিন্তু এখানে কিন্তু বাফেলো সিটি ইজ নট লাইক দিস। এখানে মানুষের জীবনযাত্রা একটু স্লো। এখানে নিউ ইয়র্ক সিটির মতো এত রাশ না, যে এখানে মানুষগুলো একটু কোয়াইট। যদিও 2-1টা ঘটনা যেটা ঘটে গেছে, ইন ফিউচার আশা করি এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করবো না। বাট ওভারঅল আমি মনে করি বাফেলোর ইজ এ ভেরি গুড প্লেস টু লিভ। আপনি যদি এখানে মুভ হইতে চান এবং কোনো ইনফরমেশনের দরকার হয়, আপনি ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।